অশান্ত মণিপুরে প্রায় 4 দশক পর কোনো প্রধানমন্ত্রী পা দিতে চলেছেন। তিনি বৈঠক করবেন, সভা করবেন, ইতিমধ্যে সে খবর এসে পৌঁছেছে। এই অশান্ত মণিপুর কেন জ্বলছে? অশান্ত মণিপুর আজকে থেকে বা লাস্ট 3 বছর আগে থেকে অশান্ত তা কিন্তু নয়। যদি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় কেন্দ্র সরকারের তরফ থেকে, সেইটা নিলেই তাহলে এই পরিস্থিতি শান্ত হবে। এবং সেই পরিস্থিতি শান্ত করতেই কি নরেন্দ্র মোদী যাচ্ছেন মণিপুরে? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আজ এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কি সেই গুরুত্বপূর্ণ বিষয়? আমরা ইতিমধ্যেই জেনেছি বা আপনারা কম বেশি সবাই জেনেছেন যে মণিপুর, অশান্ত মণিপুরে প্রায় 4 দশক পর কোনো প্রধানমন্ত্রী পা দিতে চলেছেন। এই অশান্ত মণিপুরে নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ শনিবার পা দেবেন এবং সেখানে তিনি বেশ কয়েকটি সভাও করবেন। এই অশান্ত মণিপুর কেন জ্বলছে তা নিয়ে আপনাদের অনেকেরই অনেক জ্ঞান আছে। যারা রীতিমতো চর্চায় থাকেন তারা কম বেশি সবাই জানেন যে অশান্ত মণিপুর প্রায় দীর্ঘ 3 বছর ধরে যে অশান্ত হয়েছে তা নয় শুধু, সেক্ষেত্রে বারবার করে আমরা দেখেছি উত্তপ্ত হয়ে যাওয়া, পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়া, রাষ্ট্রপতি শাসন দেখেছি, বীরেন সিংয়ের পদত্যাগ অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন মণিপুরের, তার পদত্যাগ দেখেছি। এবং এই গোটা পরিস্থিতিতে বারবার করে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রাষ্ট্রকে যে কেন প্রধানমন্ত্রী স্টেপ নিচ্ছেন না, কেন প্রধানমন্ত্রী কোনো দায়িত্ব নিচ্ছেন না, কেন মণিপুর জ্বলছে, কেন এই মণিপুর থামাতে কোনো উদ্যোগ নিচ্ছেন না। এই সমস্ত প্রশ্ন আমরা শুনেছি। এই সমস্ত প্রশ্নের যে জবাব, সেই জবাব আজ এই অনুষ্ঠানে পাবেন আপনারা। এবং এই গোটা অনুষ্ঠানে আমি একেবারে বিশ্লেষণ করে বলার চেষ্টা করব যে অশান্ত মণিপুর আজকে থেকে বা লাস্ট 3 বছর আগে থেকে অশান্ত তা কিন্তু নয়। বেশ কয়েক বছর আগে থেকে বা একেবারে কংগ্রেস আমল থেকে বলা যায় অশান্ত মণিপুর কিন্তু অশান্তই ছিল। এবং কেন মণিপুরের আসল অশান্তির কারণ কি, এবং সেই মণিপুরের অশান্তি সমাধান কোন পথে, এবং নরেন্দ্র মোদী বা কেন্দ্র সরকার ঠিক কোন কোন স্টেপ নিয়েছে যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে অশান্ত মণিপুর কিছুটা হলেও শান্তির পথে। আমি এই আলোচনা শুরুতেই যে ইনসিডেন্ট দিয়ে শুরু করতে চাইব, নরেন্দ্র মোদী আগামী শনিবার অর্থাৎ আগামীকাল যাচ্ছেন মণিপুরে এবং প্রায় 4 দশক পর কোনো প্রধানমন্ত্রী যাচ্ছেন মণিপুরে। ঠিক এই জায়গাকে বা এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে মণিপুরে একটা উত্তেজনা ছড়িয়েছে। স্বাভাবিকভাবেই, ছড়ানোই স্বাভাবিক, তার কারণ যখন মণিপুর আগুন জ্বলছে, উত্তপ্ত মণিপুরে কোনো নেতা বা কোনো বিজেপি নেতা বা বলা ভালো কেউই পা দেননি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় শান্তর পথে মণিপুর এবং সেইখানে নরেন্দ্র মোদী যাচ্ছেন। যদিও এই নরেন্দ্র মোদীর যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বা উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, এবং কুকি মেতিদের মধ্যে আবার সংঘর্ষ হয়েছে। শুধু কুকি মেতিদের মধ্যে নয়, এখানে যে তথ্য এসে পৌঁছচ্ছে ইতিমধ্যেই সংঘর্ষ কিন্তু কিছু দুষ্কৃতীদের সঙ্গে পুলিশেরও হয়েছে। এবং ইতিমধ্যেই যে তথ্য এসে পৌঁছেছে আমাদের কাছে যে মণিপুরে যেখানে তিনি সভা করবেন, যে ব্যানার তৈরি হয়েছিল, সেই সমস্ত ব্যানারও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে আমি বলতে চাইব মণিপুরের ইতিহাস। মণিপুর কিন্তু আজ নতুন করে চলছে বা উত্তপ্ত হয়েছে গত 3 বছর ধরে তা কিন্তু নয়। মণিপুর একেবারে 1897, 1910, 1925 ঠিক এই সালেও কিন্তু মণিপুর উত্তপ্ত ছিল, বা মণিপুরের যে সংঘর্ষ বা মণিপুর উত্তপ্ত হওয়ার একেবারে যথেষ্ট কারণ সেই সময়ও ছিল। একেবারে শুরু থেকে যদি দেখি, একেবারে ইতিহাস যদি ঘাঁটি, দেখা যাবে এই মণিপুর অর্থাৎ 1824 সালের আগে বা যখন উপনিবেশিক শাসন হলো বা ব্রিটিশ উপনিবেশিক শাসন হলো, ঠিক তার আগে এই মণিপুর কিন্তু একটা মেতিদের একটা রাজা ছিলেন এবং সেখানে একটা স্বাধীন রাজ্য ছিল। এবং এই মেতিরা মূলত হিন্দু ছিল, সংস্কৃতি মনা ছিল, এবং এই মণিপুর কিন্তু এক প্রকার গর্বের জায়গা ছিল একটা। এবং এই যে স্বাধীন রাজ্য, সেই স্বাধীন রাজ্য 1824 সালের পর যখন ব্রিটিশ উপনিবেশিক শাসন হয়, ঠিক তারপর ব্রিটিশরা এই উপনিবেশিক শাসন চালানোর জন্যই বা বলা ভালো আসামের একটা প্রিন্সলি স্টেট হিসাবে এই মণিপুরকে ঘোষণা করে। এবং আসামের এই প্রিন্সলি স্টেট হিসাবে ঘোষণা করার পর থেকে কিন্তু নাগা বা কুকি বা এই যারা মেতি সম্প্রদায় রয়েছে তারা কিন্তু খুব উগড়ে দিতে শুরু করে ব্রিটিশদের উপরে, এক প্রকার যুদ্ধ হয়। এবং এক্ষেত্রে আমি একটু বলতে চাইব অ্যাংলো মণিপুর ওয়ার, এই 1891 সালে অ্যাংলো মণিপুর ওয়ার বা মণিপুর যুদ্ধ, সেই যুদ্ধের পর কিন্তু ব্রিটিশ পুরোপুরি মণিপুরকে দখল করে। যদিও সেই সময়ের পরেও কিন্তু মণিপুর একটা স্বায়ত্তশাসন একটা রাজ্য ছিল, এবং যে রাজ্যটা মূলত
আসামের প্রিন্সলি এস্টেট ছিল। এবং এরপর মূলত আমরা সবাই জানি যে কেন এই আসামের প্রিন্সলি এস্টেট হিসেবে এই মণিপুর করে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে এই প্রিন্সলি এস্টেট হিসেবে করে রাখার কারণ, অন্যতম কারণ যেটা ছিল, যে চাষাবাদের ক্ষেত্রে এই মণিপুর একটা বড় অংশের সুবিধা পেত সাধারণ মানুষ। এই মণিপুরে একটা বড় অংশ ছিল যেখানে ভ্যালি, যে 10% যে ভ্যালি, সেই ভ্যালিতে চাষাবাদ সম্পন্ন হতো। এবং এই মণিপুর এলাকাটা এমনভাবে বিস্তৃত, সেক্ষেত্রে পাহাড়েরও বেশ কিছু অঞ্চলে বেশ কিছু ক্ষেত্রে চাষাবাদ বা ধান চাষ থেকে শুরু করে অন্যান্য চাষাবাদ কিন্তু ভালো হতো। ফলে স্বাভাবিকভাবেই আসামের প্রিন্সলি এস্টেট করে রাখাতে যে সুবিধা হতো সাধারণ মানুষের বা ব্রিটিশদের যে সুবিধা হয়েছিল, সেক্ষেত্রে শস্যের যোগান কিন্তু এই মণিপুর থেকে একটা পাওয়া যেত। এই জায়গায় দাঁড়িয়ে তারা একটা স্বাধীন রাজ্যও কিন্তু দিয়ে রেখেছিল, বা প্রিন্সলি এস্টেট হিসাবে স্বাধীন রাজ্যও একটা সমস্যা কিন্তু সেই সময় ছিল না। কিন্তু এরপর সমস্যা এলো কোন সময়? ঠিক যখন ভারত স্বাধীন হয়। এবং ভারত স্বাধীন হওয়ার পর 1947 সালের পর ভারত স্বাধীন হয় এবং রীতিমতো মণিপুরে একটা সংবিধান রচনা হয় এবং তাদের সংবিধান প্রতিষ্ঠা হয়। এরপর 1949 সালে ভারত একটা সই করায় রাজাকে দিয়ে, মণিপুরের যে রাজা ছিল তৎকালীন রাজা, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন। এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন, এই সইয়ের পর মূলত মণিপুর পুরোপুরি ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে ওঠে। এবং এই মণিপুর ভারতের যে রাজ্য